এই দত্তক দেওয়ার প্রক্রিয়াটা কিভাবে হয়, যেটি আপনি যখন এদেরকে দত্তক দেওয়ার পর্বটা আগে যেটা হলো, এই বাবুগুলো রিসিভ করার পরে তাকে প্রথমে হলো মানে এনআইসিউতে তার চিকিৎসা চলে। এনআইসিউতে সেটেল হওয়ার পরে তাদের প্রথমে মিডিয়া, সোশ্যাল মিডিয়াতে এই বাচ্চাগুলো আমরা আগে প্রথমে হলো সে খাবারের উপযুক্ত হলে একটা মা খোঁজার ব্যবস্থা করি, যে কে ওকে দুধ দিতে আসবেন। আপনি দেখেছেন যে আমি 2019 সাল থেকে বাংলাদেশে একটা শরিয়া ভিত্তিক মিল ব্যাংক করার জন্য অনেক যুদ্ধ করে যাচ্ছি, অনেকটুকু এগিয়েছি। শেষ পর্যন্ত এই যে গত কিছুদিন আগে আমরা এই যে ইসলাম ফাউন্ডেশনে যখন বড় মিটিং হয়, ওই মিটিংয়ে একটা ছিল যে পৃথিবীর মুসলিম কোন কান্ট্রিতে হিউম্যান মিল ব্যাংক আছে সেটা একটু দেখতে হবে। তো ইসলাম ফাউন্ডেশন ডিজিকে আমি মালয়েশিয়া নিয়ে গিয়েছি, ওনাকে নিয়ে যেয়ে দেখিয়েছি ওদের হালিমাতুস সাদিয়া নামে ওদের মিল্ক ব্যাংকটা। তো ওইখানে ওরা কি প্রসেসে কি করে, অর্থাৎ আমার যে আইডিওলজি ছিল, আমি যা গত সেই 16 সাল থেকে 19 সাল পর্যন্ত আগে গবেষণা করেছি এটা মুসলিম বিশ্বে কীভাবে প্রতিষ্ঠা করব। তারপর ওটার জন্য আমি বাহরাইন পর্যন্ত গিয়েছি, আমি কুয়েতে গিয়েছি, আমি ইরাকে গিয়েছি, সৌদি আরবে গিয়েছি, বিভিন্ন এটা থেকে আসলে ইসলামী শরিয়া ভিত্তিক কীভাবে করা যায় ওদের কাছ থেকে সমস্ত কিছু মাসালা নিয়ে আমি প্রায় নিজে আল্লাহ তৌফিক দিয়েছে কোরআন শরীফ বাংলায় পড়েছি প্রায় 3 থেকে 4 বার 5 বার পড়ে এই বাচ্চা রিলেটেড মিল্ক রিলেটেড যে আয়াতগুলো আছে এগুলো নিয়ে আমি আসলে নিয়েছি। নেওয়ার পরে আমি এটা মুফতিদের কাছে দিয়েছি, তর্জমা করিয়েছি, করে দিয়ে ওই ফর্মুলার উপর ভিত্তি করে 2019 সালে এটা যন্ত্রপাতি বাংলাদেশের দুজন স্বনামধন্য মানে মুসলিম পরিবারের লোক তারা এই মিল্ক স্টোরেজ করার জন্য, যে হুজুরা বলেছেন আপনি ব্যাংক না বলে স্টোরেজ বলেন, ব্যাংক বললে শব্দটা ওয়েস্টার্ন কান্ট্রি বলে, সেজন্য আমরা ব্যাংক বাদ দিয়েছি। এখন নাম হলো রিলিজিয়াসলি কমপ্লায়েন্ট হিউম্যান মিল্ক স্টোরেজ সেন্টার। মায়ের দুধ থাকবে যেটা শরিয়া ভিত্তিক হবে। এখানে বাধা শুধু একটাই ছিল যে আসলে ওই যে মানে দুধ মা, দুধ ভাই বোন, আপন ভাই বোনের সমান, তার সাথে বিয়ে শাদী হবে না। এটার জন্য আসলে কোরআন হাদিসের আলোকে এবং ইসলামের আলোকে যে ধরনের মিজান নেওয়া দরকার আমরা এই ধরনের মিজান নিয়ে এখন একজন বাচ্চার মায়ের দুধ একটা বাচ্চা খাবে, তার এটা কোনো অন্য কেউ খাবে না, অন্য কেউ নেবে না, অন্য কেউ হবে না, এবং তার সম্পূর্ণ আইডেন্টিটি যিনি নিছেন, যিনি দুধ দিয়েছেন, যিনি দিয়েছেন সম্পূর্ণ কিছু থাকবে, এবং তার ভোটার আইডি, তাদের হসপিটাল ডিসচার্জ সার্টিফিকেটে যে বাচ্চাটা বুকের দুধ এই ব্যাংকের দুধ যে বাচ্চাটাকে তার এগুলো সব ডিটেলস এখানে নেওয়া হয়, নিয়ে ডিসচার্জ সার্টিফিকেটে দুধ মায়ের নামও পাশাপাশি লিখে দেওয়া হয়। এটা রেখে দিয়ে মোটামুটি তৈরি করেছি। তাইলে এই বাচ্চাগুলো যখন একটা খাওয়ার ব্যবস্থা হয় তো হঠাৎ করে মা কোথায় পাবো, তাদের মা নেই, তখন এই যে এখান থেকে নিয়ে তাদেরকে প্রথম দুধ একজন মায়ের দুধ, তখন ওই মাটাকে জানানো আপনার এই দুধ এই বাবুরা খেয়েছে, আপনার এসে বাবুর সাথে একটা ছবি তুলে নেন। তখন মাটা বাবুটাকে কোলে নিয়ে একটা ছবি তোলেন, তার একটা ভিডিও রাখা হয়। তারপরে এই বাচ্চাটাকে যখন যার কাছে দত্তক দেওয়া হয় আইনের মাধ্যমে তাকে এই জিনিসগুলো হ্যান্ডওভার করা হয়। দেখেন উনি কিন্তু ওর দুধ মা, আপনারা হলেন আপন মা বা আপনারা দত্তক নিচ্ছেন, আপনার যেমন মা বাবা উনি কিন্তু মা বা উনি মা উনি বাবা, এটাই দেওয়া। আর দত্তক দেওয়ার প্রসেসটা হলো ওই যে বললাম সেটেল হলে তার নাম চাই, নাম আসার পরে তার নাম রাখার পরে কে কে এটাকে নিতে চান এটা দিয়ে। একটা বাচ্চার জন্য সর্বোচ্চ 35,000 ফ্যামিলি অ্যাপ্লিকেশন করেছে, একটা বাচ্চার জন্য সর্বনিম্ন 2,500 নিচে কোনো অ্যাপ্লিকেশন নেই। প্রথম যখন বাচ্চাটা দত্তক দিই তা আমরা ফাউন্ডেশনের যারা সিনিয়ররা থাকেন, বোর্ড মেম্বাররা যে থাকেন, এর মধ্যে বিচারপতি আছেন, অ্যাটর্নি জেনারেল আছেন, সাংবাদিক আছেন, সমাজকর্মী আছেন, আমরা আছি, এটা মিলে একটা প্রথমে এই অ্যাপ্লিকেশনগুলোকে বাছাই করে 30 জনে আসে। 30 জনে আসার পরে তাদের সমস্ত কিছু দেখার পরে এনএসআই ডিজিএফআই রিপোর্ট বা ওদের সিটিএসবি রিপোর্ট নিয়ে তাদেরকে আমরা ডেকে নিয়ে আসা, তাদের সাথে ফেস টু ফেস কথা বলে তখন বলি যে আপনারা কে আসলে স্যাক্রিফাইস করবেন এই বাচ্চা তো একজন আসেন 30 জন, তখন এক একজনে যারা আসে 10 বছর বিয়ে হয়েছে, 15 বছর বিয়ে হয়েছে, সন্তান হয় না, রিপোর্ট সহ বাবার রিপোর্ট, মায়ের রিপোর্ট, সমস্ত রিপোর্ট সহ হাজির হয়, স্যার আমাকে দেন আমরা নেব, আমাদের তো আর হবে না, আমার তো বয়স নেই, আমার তো। তখন এইগুলা থেকে হওয়ার পরে তারপর তার ফেস টু ফেস ইন্টারভিউ হওয়ার পরে আবার আমরা বোর্ড মেম্বারে বসে ওইখান থেকে সিলেক্ট করা হয় 3 জনকে পরে পারিবারিক আদালতে পাঠানো হয়। প্রথমবার হলে একসাথে 40 জনকে পাঠিয়ে দিয়েছেন যারা দিছে সিলেক্ট করার পরে, কিন্তু এক বাচ্চার জন্য ওইখানে যখন 40 মামলা যখন হয়ে গেছে, সব পিপি থেকে শুরু করা মানে কোর্টের লোকজন সব পাগল হয়ে গেছেন যে এইরকম হলে তো আর বাচ্চা দেওয়া যাবে না, এক বাচ্চার জন্য 40 জন এক সমানে যায় প্লেন। এখন আমাকে এই যে 39 জন তো বকাবকি শুরু করছে, বাচ্চা আমাকে দিতে হবে, উনি বলে আমাকে দিতে, উনি একজন যারা একটা না হবে না, উনি হবে না, আমারে দেন, মানে এই অবস্থা। তারপরে কোর্ট থেকে একটা মৌখিক নির্দেশনা দেয় যে আপনি 3 জনের বেশি করতে পারবেন না,
3 জন পর্যন্ত নেবেন। আর সবচেয়ে সুন্দর হয় একজনে যদি হয় তাকে সোলেনামা দিয়ে দিলে তাকে যদি নিয়ে আসে সে সহজ হয়। কিন্তু পারিবারিক আদালত ছাড়া এটার কোনো ফয়সালা নেই। যারা নিতে হয় পারিবারিক আদালতে, এই বাচ্চাটা সেটেল হওয়ার পরে এই বাচ্চাটাকে দত্তক পরিবার যেতে মিনিমাম সময় লাগে 6 মাস, সর্বোচ্চ একটা বাচ্চার আমার এখানে ছিল 11.5 মাস। মুগ্ধ এই বাবুটা ছিল সবচেয়ে বেশি, 11.5 মাস, প্রায় 12 মাসের 1 বছরের কাছাকাছি। এদের মানে বেশিরভাগ অংশ আসলে কেমন আছে? এক হলো এই বাবুগুলো দেওয়ার আগেই যে প্রথম যে রিপোর্টটা নেয় যে এনএসআই বা আমার সিটিএসবি বা ডিজিএফআই, যে তার প্রিভিয়াস কোনো ক্রাইমের কোনো হিস্ট্রি আছে কিনা ওই ফ্যামিলির যে মানব পাচারের কোনো হিস্ট্রি আছে কিনা, এরকম থাকলে ওটা আগেই। আর যে বাচ্চা দেখা হয় তাদেরকে সামাজিক এবং আর্থিক সক্ষমতা যথেষ্ট পরিমাণে করে, প্লাস কোনো কোনো ক্ষেত্রে বাচ্চার জন্য কিন্তু কোর্ট নির্দেশ দেয় এফডিআর করার জন্য, যে 18 বছর আগে এফডিআর ভাঙাইতে পারবে না, এই বাচ্চার নামে এফডিআর হবে, স্বাবলম্বী হলে ও যখন বড় হবে তারপরে এফডিআরই করবে। এই বাচ্চাগুলো আমি খবর নিতে পারি 3 বছর 4 বছর পর্যন্ত, কিন্তু কোর্ট এটা নির্দেশ দেওয়া আছে, কোর্ট এটা 18 বছর পর্যন্ত এটা খবর নেবে, যতদিন পর্যন্ত সে তার নিজের স্বাবলম্বী বা না হবে।